ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা অধ্যায় থেকে পাঠ্যপুস্তক খুঁটিয়ে তৈরি করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কমন পাবে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং কি কি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হতে পারে সেটা বুঝে নাও। ১ নম্বর প্রশ্ন, বেদ শব্দটি সংস্কৃত কোন শব্দ থেকে এসেছে? বিদ শব্দ থেকে এসেছে। সংস্কৃত বিদ শব্দের অর্থ হলো জানা বা জ্ঞান অর্জন করা। যেহেতু এই গ্রন্থগুলি পরম জ্ঞানের আধার হিসাবে পরিচিত, তাই এর নাম হয়েছে বেদ। ২ এর দাগের প্রশ্ন, ঋগ্বেদ সংহিতায় মোট কতগুলি সূক্ত আছে? ১০২৮টি আছে। ঋগ্বেদ হলো বিশ্বের প্রাচীনতম লিখিত ধর্মগ্রন্থ। এতে দেবতার স্তুতি করার জন্য ১০২৮টি কবিতা বা সূক্ত সংকলিত আছে। ৩ এর দাগের প্রশ্ন, ইংরেজি, ল্যাটিন ও সংস্কৃত কোন ভাষা পরিবারের অন্তর্গত? উত্তর হবে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত। এরপরের প্রশ্ন, এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার কেন ইংরেজি, ল্যাটিন ও সংস্কৃত হলো সেটার ব্যাখ্যা এখানে দিয়েছে। দেখো, ভাষাতত্ত্ববিদরা লক্ষ্য করেছেন যে সংস্কৃত মাতৃ, ল্যাটিন ম্যাটার এবং ইংরেজি মাদার এই শব্দগুলোর মধ্যে গভীর মিল আছে। এই মিলের ওপর ভিত্তি করে এই ভাষাগুলিকে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে ভুক্ত করা হয়েছে। আদি বৈদিক যুগে আর্যদের প্রধান সম্পদ কি ছিল? প্রধান সম্পদ ছিল গবাদি পশু। এই গবাদি পশু ছিল আর্যদের প্রধান সম্পদ। বৈদিক সমাজে পশুপালক সমাজ ছিল। বৈদিক সমাজ ছিল পশুপালক সমাজ। সে যুগে যারা যত বেশি গরু বা গবাদি পশু থাকতো, যার যত বেশি গবাদি পশু থাকতো তাকে তত বেশি সম্পদশালী মনে করা হতো। তাকে তত বেশি সম্পদশালী মনে করা হতো। এমনকি যুদ্ধের প্রধান উদ্দেশ্যও ছিল গরু দখল করা। ৫ এর দাগের প্রশ্ন, ১০ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? পুরুষী বা রাভি নদীর তীরে হয়েছিল। ঋগ্বেদের তথ্য অনুযায়ী ভরত গোষ্ঠী রাজা সুদাসের সাথে ১০টি ভিন্ন গোষ্ঠী রাজা যুদ্ধ হয়েছিল। এই ঐতিহাসিক যুদ্ধটি বর্তমানে পাঞ্জাবের রাভি বা প্রাচীন পুরুষী নদীর তীরে ঘটেছিল। ৬ এর দাগে, ঋগ্বেদে কোন দেবতাকে পুরন্দর বা দুর্গ ধ্বংসকারী বলা হয়েছে? উত্তর হবে ইন্দ্রকে বলা হয়েছে। ইন্দ্র ছিলেন ঋগ্বেদের প্রধান দেবতা। তাকে যুদ্ধের নেতা বা বৃষ্টির দেবতা হিসাবে কল্পনা করা হতো। শত্রু দুর্গ জয় করতেন বলে তাকে পুরন্দর বলা হয়। ৭ এর দাগের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে চাষের কাজে কোন ধাতুর ব্যবহার শুরু হয়? উত্তর হবে লোহা। আদি বৈদিক যুগে তামা ও ব্রোঞ্জের ব্যবহার থাকলেও পরবর্তী বৈদিক যুগে প্রায় ১০০০ খ্রিস্টপূর্বাব্দে লোহার ব্যাপক ব্যবহার শুরু হয়। লোহার লাঙল এবং কুঠারের ব্যবহারের ফলে কৃষিকাজে বৈপ্লবিক উন্নতি ঘটেছিল। ৮ এর দাগের প্রশ্ন, বৈদিক সমাজের পরিবারের প্রধানকে কি বলা হতো? গৃহপতি বা কুলপা বলা হতো। বৈদিক সমাজ ছিল পিতৃতান্ত্রিক। পরিবারের বয়োজ্যেষ্ঠ পুরুষ বা প্রধানকে বলা হতো গৃহপতি। আবার কয়েকটি পরিবার নিয়ে গঠিত কুলের প্রধানকে বলা হতো কুলপা। ৯ এর দাগের প্রশ্ন, বেদের শেষ ভাগ বা বেদান্ত বলা হয় কোন অংশকে? উত্তর হবে উপনিষদকে বলা হয়। উপনিষদকে বলা হয়। বেদের ৪টি ভাগের মধ্যে উপনিষদ সবার শেষে রচিত হয়েছিল। এখানে যাগযজ্ঞের চেয়ে গভীর বা দার্শনিক তত্ত্ব, আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। তাই একে বেদান্ত বা বেদের অন্ত বা শেষ বলা হয়। ১০ এর দাগের প্রশ্ন, বৈদিক যুগে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য কোন দুটি পরিষদ ছিল? একটা সভা আর একটি সমিতি। বৈদিক যুগে রাজা এককভাবে সিদ্ধান্ত নিতেন না। বয়স্ক ও অভিজ্ঞদের নিয়ে সভা এবং গোষ্ঠীর সকল সাধারণ মানুষকে নিয়ে গঠিত হতো সমিতি। রাজাকে শাসন কার্যে সাহায্য ও নিয়ন্ত্রণ
এরা করত। এরপরে প্রশ্ন, অর্থাৎ এটা 10 আর এটা 11 দাগের প্রশ্ন। আদি বৈদিক যুগে মানুষের প্রধান সম্পদ বা সম্পত্তির মাপকাঠি কি ছিল? মাপকাঠি ছিল গবাদি পশু বা গরু। আদি বৈদিক সমাজে ছিল যাযাবর ও পশুপালন কেন্দ্রিক। সেই সময়ে যার কাছে যত বেশি গরু থাকতো তাকে তত বেশি ধনী মনে করা হতো। এমনকি যুদ্ধের প্রধান কারণ ছিল গরু দখল করা। 12 দাগের প্রশ্ন, ঋগ্বেদে কোন ধাতুর ব্যবহার কোনো উল্লেখ পাওয়া যায় না? উত্তর হবে লোহা ধাতুর ব্যবহার কোনো উল্লেখ পাওয়া যায় না। ঋগ্বেদে অয়স শব্দের উল্লেখ আছে, যা দিয়ে তামা বা ব্রোঞ্জ বোঝানো হতো। আদি বৈদিক যুগে আর্যরা লোহার ব্যবহার জানতো না। উত্তর বৈদিক যুগে লোহার ব্যবহার শুরু হয়েছিল। 13 প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষার জন্য গুরুগৃহে থাকার পর্যায়কে কি বলা হতো? গুরুগৃহে থাকার পর্যায়কে বলা হতো ব্রহ্মচর্য। চতুরাশ্রম প্রথম পর্যায়ে ছিল ব্রহ্মচর্য। এই সময় ছাত্ররা গুরুর বাড়িতে থেকে বিদ্যা শিক্ষা এবং কঠোর শৃঙ্খলা পালন করত। নিষ্ক ও মনা বৈদিক যুগে কি হিসাবে ব্যবহৃত হতো? উত্তর হবে বিনিময়ের মাধ্যম বা সোনার টুকরো। বৈদিক যুগে আজকের মতো মুদ্রার প্রচলন ছিল না। বিনিময়ের মাধ্যম হিসাবে নির্দিষ্ট ওজনের সোনার টুকরো বা অলংকার ব্যবহার করা হতো, যাদের নিষ্ক ও মনা বলা হতো। 5 দাগের প্রশ্ন, ঋগ্বেদে সপ্ত সিন্ধু বলতে কয়টি নদীর অববাহিকা বোঝানো হয়েছে? 7টি নদীর অববাহিকাকে বোঝানো হয়েছে। সিন্ধু নদ এবং তার 5টি উপনদী হলো এর মধ্যে বোঝানো হয়েছে, যেমন ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সতলুজ বা শতদ্র এবং আরেকটি নদী সরস্বতী। এই 7টি নদীর তীরবর্তী অঞ্চলকে আর্যদের আদি বাসস্থান বা সপ্ত সিন্ধু বলা হতো। 6 প্রশ্ন, 6 নয় এটা, সরি, এটা 16 দাগের প্রশ্ন। এটা 15 দাগের প্রশ্ন। এটা 14 দাগের প্রশ্ন। আমার নাম্বারিং করতে একটু ভুল হয়েছে। এরপরে 16 দাগের প্রশ্ন, উত্তর বৈদিক যুগে কোন নদীর উপত্যকায় কৃষিকাজের বিস্তার ঘটেছিল? উত্তর হবে গঙ্গা নদীর উপত্যকায়। লোহার কুঠার দিয়ে জঙ্গল পরিষ্কার করে এবং লোহার লাঙল দিয়ে চাষ শুরু করার ফলে গঙ্গা নদীর অববাহিকা বা গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে কৃষির ব্যাপক উন্নতি হয়েছিল। 7 প্রশ্ন, মেগালিথ শব্দটির অর্থ কি? মেগালিথ শব্দটির অর্থ হলো বড় পাথর। 17 দাগের প্রশ্ন, মেগালিথ শব্দের অর্থ বড় পাথর। গ্রিক শব্দ মেগা মানে বড় এবং লিথ মানে পাথর। মৃতদেহকে পাথর দিয়ে ঘিরে রাখার যে প্রাচীন সমাধি ব্যবস্থা গড়ে উঠেছিল তাকেই বলা হতো মেগালিথ। 18 দাগের প্রশ্ন, বৈদিক যুগে রাজাকে দেওয়া স্বেচ্ছামূলক করকে কি বলা হতো? বালি বলা হতো। আদি বৈদিক যুগে প্রজারা রাজাকে খুশি হয়ে স্বেচ্ছায় যে উপহার বা কর দিত তাকে বলা হতো বালি। পরবর্তীকালে এটি বাধ্যতামূলক করে পরিণত হয়। 19 দাগের প্রশ্ন, ভারতের কোন প্রত্নস্থলে ঘোড়া ও কুকুরের সমাধি একসাথে পাওয়া গেছে? উত্তর হবে বুর্জহোম। বুর্জহোম কাশ্মীরের শ্রীনগরের কাছে বুর্জহোম নামক নব্য প্রস্তরীয় প্রত্নস্থলে মালিকের সাথে প্রিয় পোষ্য কুকুর বা ঘোড়ার সমাধি দেওয়ার নিদর্শন পাওয়া গেছে। 10 দাগের, বৈদিক সমাজ ব্যবস্থায় পরিবারের প্রধানকে কি বলা হতো? বৈদিক সমাজ ব্যবস্থায় পরিবারের প্রধানকে বলা হতো কুলপা বা গৃহপতি। বৈদিক সমাজ ছিল পুরুষতান্ত্রিক। পরিবারের সবচেয়ে প্রবীণ পুরুষ বা প্রধানকে কুলপা বা গৃহপতি বলা হতো। তার নির্দেশেই পরিবার পরিচালিত হতো। এরপরে এক কথায় উত্তর দাও প্রশ্ন, ইন্দো ইরানীয় ও ইন্দো আর্য ভাষার মধ্যে মিল পাওয়া যায় কোন গ্রন্থে? জেন্দ আবেস্তা গ্রন্থে পাওয়া যায়। চতুর্বেদ কি? ঋক, সাম, যজু ও অথর্বকে চতুর্বেদ বলা হয়। 3 প্রশ্ন, বৈদিক সাহিত্যে কোন পর্বত ও নদীর কথা বারবার এসেছে? হিমালয় বা হিমবন্ত ও সিন্ধু নদের কথা বারবার এসেছে। আর্যদের প্রধান খাদ্য কি ছিল? দুধ ও দুগ্ধজাত দ্রব্য বা এবং যব। 5 সভা সমিতি বলতে কি বোঝায়? বৈদিক যুগে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য দুটি প্রাচীন পরিষদ বা গোষ্ঠীকে বলা হতো সভা সমিতি। পালি বলতে কি বোঝায়? বৈদিক যুগে প্রজারা স্বেচ্ছায় রাজাকে যে কর বা উপহার দিত তাকে বলা হতো বালি।
সাতের দাগের প্রশ্ন, বৈদিক যুগের একটি অলঙ্কারের নাম কি? নিষ্ক ও মণি। আটের দাগের প্রশ্ন, পরবর্তী বৈদিক সাহিত্য কোন অঞ্চলে উল্লেখ সবচেয়ে বেশি পাওয়া যায়? গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চলের কথা সবথেকে বেশি পাওয়া যায়। মহাকাব্য দুটির নাম কি? এক রামায়ণ ও মহাভারত। দশের দাগের প্রশ্ন, বৈদিক যুগে যুদ্ধের প্রধান কারণ কি ছিল? গবাদি পশু, গরু দখল করা। এরপরে আরো কিছু এক কথায় প্রশ্ন দেখো, বৈদিক যুগের কয়েকজন বিদুষী মহিলার নাম লেখো। অপালা, ঘোষা, লোপামুদ্রা ও বিশ্ববারা। আদি বৈদিক যুগে নারীদের মর্যাদা ছিল এবং তারা শিক্ষালাভ ও স্তোত্র রচনা করতেন। অয়স শব্দটির অর্থ কি? তামা বা ব্রোঞ্জকে অয়স বলা হয়। ঋগ্বেদে লোহা আবিষ্কৃত না হয় ধাতুকে বোঝাতে অয়স শব্দটি ব্যবহৃত হতো। তিনের প্রশ্ন, বিশ বলতে কি বোঝানো হতো? সাধারণ মানুষ বা জনজাতির সমষ্টিকে বলা হতো বিশ। আদি বৈদিক যুগে রাজাকে নির্বাচন করত এই বিশ বা সাধারণ জনগোষ্ঠী। চারের প্রশ্ন, আর্যদের প্রধান বাহন কি ছিল? ঘোড়া বা ঘোড়ায় টানা রথ। আর্যরা দ্রুত যাতায়াত ও যুদ্ধের জন্য উন্নত রথ ব্যবহার করত। পাঁচের প্রশ্ন, বেদের অপর নাম কি? বেদের অপর নাম হলো শ্রুতি। প্রাচীনকালে বেদ শুনে শুনে মনে রাখত হতো বলে এর নাম শ্রুতি। চতুরাশ্রমের শেষ পর্যায় কোনটি? সন্ন্যাস। জীবনের সব বন্ধন ত্যাগ করে ঈশ্বরের সাধনায় মগ্ন হওয়াকে সন্ন্যাস বলা হতো। সাতের প্রশ্ন, গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? গুরুর বাড়িতে থেকে শিক্ষা লাভ করার পদ্ধতিকে গুরুকুল ব্যবস্থা বলা হতো। ছাত্ররা ব্রহ্মচর্য পালন করে গুরুর পরিবারের সদস্য হিসাবে থেকে পড়াশোনা করত। আটের প্রশ্ন, মেগালিথ সমাধির পাশে কি কি জিনিস পাওয়া গেছে? লোহার অস্ত্র, ঘোড়ার সাজ সরঞ্জাম ও মাটির পাত্র পাওয়া গেছে। এই সমাধিগুলি থেকে প্রমাণিত হয় যে তারা মৃত্যুর পর জীবনের ওপর বিশ্বাস রাখত, আবার হয়তো পুনর্জন্ম ফিরে পাবে। নয়ের প্রশ্ন, আর্যরা ভারতে কোন অঞ্চলে প্রথম বসতি গড়ে তুলেছিল? সপ্ত সিন্ধু অঞ্চলে, পাঞ্জাব ও তৎসংলগ্ন এলাকায়, অর্থাৎ সিন্ধু নদী ও তার উপনদী বিধৌত অঞ্চলে প্রথম বৈদিক সভ্যতার উন্মেষ ঘটে। পালন বা বলি কি ছিল? রাজাকে দেওয়া স্বেচ্ছামূলক কর বা উপহারকে বলা হতো পালন বা বলি। প্রথম দিকে এটি বাধ্যতামূলক ছিল না, প্রজারা খুশিমতো রাজাকে কর দিত। এরপরে 2 নম্বরের প্রশ্ন কি কি আছে দেখো। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলতে কি বোঝো? সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি, ইংরেজি, বাংলা ইত্যাদি যে সমস্ত ভাষার মধ্যে মূলগত মিল আছে সেই ভাষাগুলিকে একত্রে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলা হয়। মনে করা হয় এই ভাষাগুলি একটি সাধারণ উৎস থেকে এসেছে। 2 প্রশ্ন, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়? সিন্ধু নদ এবং তার 5টি উপনদী ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, শতদ্র এবং অধুনালুপ্ত সরস্বতী নদী, এই 7টি নদীর তীরবর্তী উপত্যকা অঞ্চলকে বৈদিক যুগে সপ্ত সিন্ধু বলা হতো। এখানেই ঋগ্বেদের আর্যরা প্রথম বসতি গড়ে তুলেছিলেন। 3 চতুর্বেদ ও বেদাঙ্গ বলতে কি বোঝো? ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি ভাগকে একত্রে চতুর্বেদ বলা হয়। অন্যদিকে বেদকে সঠিকভাবে বুঝতে পাঠ করতে যে 6টি শাস্ত্রের সাহায্য নেওয়া হয়, যেমন শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও জ্যোতিষ, তাদের বেদাঙ্গ বলা হয়। 4 10 রাজার যুদ্ধ কেন হয়েছিল? ঋগ্বেদে উল্লেখিত ভরত গোষ্ঠীর রাজা সুদাস যখন পরুণসী নদীর উপর বাঁধ দিয়ে জলের অধিকার রক্ষা করতে চেয়েছিলেন, তখন অন্য 10টি গোষ্ঠীর রাজা জোট বেঁধে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এটি ইতিহাসে 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। 5 প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে লোহার গুরুত্ব কি ছিল? পরবর্তী বৈদিক যুগে প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে লোহার ব্যবহার শুরু হয়। কৃষিকাজে ব্যাপক উন্নতি ঘটে। লোহার লাঙলের ফালা দিয়ে কঠিন মাটি চাষ করা সহজ হয় এবং লোহার কুঠার দিয়ে জঙ্গল পরিষ্কার করে মানুষ গঙ্গা উপত্যকায় নতুন নতুন বসতি স্থাপন করতে সক্ষম হয়। 6 ঋগ্বেদে গাভীর গুরুত্ব কেন এত বেশি ছিল? ঋগ্বেদের সমাজ ছিল পশুপালন কেন্দ্রিক। গরু ছিল সম্প্রদায়ের প্রধান মাপকাঠি। যুদ্ধের অন্যতম কারণ ছিল গবাদি পশু দখল করা। গরুর দুধ, ঘি ও দই ছিল প্রধান খাদ্য এবং বিনিময়ের মাধ্যম হিসাবেও গরুর ব্যবহার ছিল। 7 প্রশ্ন, উত্তর বৈদিক যুগে কৃষিকাজে কি কি পরিবর্তন এসেছিল? উত্তর বৈদিক যুগে লোহার লাঙলের ফলার ব্যবহার শুরু হয়। চাষাবাদ অনেক সহজ হয়। গঙ্গার অববাহিকায় ঘন জঙ্গল সাফ করে চাষযোগ্য জমি বের করা হয়। ধানের পাশাপাশি গম ও যবের চাষও ব্যাপক হারে বৃদ্ধি পায়।
8 প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষার উদ্দেশ্য কী ছিল? শিক্ষার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীর চারিত্রিক গঠন করা, সঠিক উচ্চারণ সহ মন্ত্রপাঠ শেখানো এবং গুরু ভক্তির মাধ্যমে জ্ঞান অর্জন করা। এছাড়া জীবনের বিভিন্ন আদর্শ যেমন ব্রহ্মচর্য পালনের মাধ্যমে শৃঙ্খলা শেখানো হতো। 9 প্রশ্ন, আদি বৈদিক ও উত্তর বৈদিক যুগে নারীদের অবস্থানের পার্থক্য কী ছিল? আদি বৈদিক যুগে নারীরা শিক্ষা ও যজ্ঞে অংশ নিতে পারতেন, যেমন লোপামুদ্রা, কিন্তু উত্তর বৈদিক যুগে নারীর স্বাধীনতা মর্যাদা হ্রাস পায়, যজ্ঞ বা রাজনৈতিক সভায় তাদের অংশগ্রহণ নিষিদ্ধ হয় এবং শিক্ষার সুযোগ কমে যায়। 10 প্রশ্ন, মেগালিথ সমাধির বৈশিষ্ট্যগুলি লেখো। মেগালিথ হলো বিশাল পাথর দিয়ে তৈরি প্রাচীন সমাধি। এই সমাধিগুলি সাধারণত গোলাকার ও চারকোনা পাথরের বেষ্টনী দিয়ে ঘেরা থাকত। সমাধির ভেতরে মৃতদেহের পাশাপাশি প্রয়োজনীয় অস্ত্র অলঙ্কার রাখা হতো। ঠিক আছে, তবে দেখতে পেলে যে পরীক্ষায় পাঠ্য বই ফুটিয়ে তৈরি করা প্রশ্নপত্র যা পরীক্ষায় কমন পাবে সেই ধরনের প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ প্রশ্নগুলো দেখে নাও, আর পারলে খাতায় লিখে নিও। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।